শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যারা আমার এই এপিসোডটি দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমনটি আমি আমার আগের এপিসোডে বলেছিলাম, প্রতিদিন আপনি যতদিন ক্ষমতায় থাকবেন প্রিয় প্রধান উপদেষ্টা, আপনার সঙ্গে আমার একটি দিন শেষে একটি কল্পিত কথোপকথন থাকবে। তো আজকের কথোপকথন শুরু করছি। আমি কয়েকটি বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করব। এর মধ্যে প্রথমটি হলো, গতকাল আপনি আপনার অফিসে যমুনায় সাগর সারোয়ার এবং মেহরুন রুনি দম্পতির পুত্র সন্তান মাহির সারোয়ার মেঘকে পূর্বাচলের প্লটের একটি দলিল বুঝিয়ে দিয়েছেন। সেই ছবি মিডিয়ায় এসেছে, আমরা দেখেছি। আই থ্যাংক ইউ ফর দ্যাট। এটি একটি মানবিক কাজ করেছেন আপনি। আপনার দেওয়ার দরকার ছিল না, অন্য যে কেউ দিয়ে দিতে পারত, বাট আপনি আগ্রহ দেখিয়ে তাকে কাছে টেনে দলিলটি নিজ হাতে হস্তান্তর করেছেন। ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস, নিঃসন্দেহে। তো তার বাবা 2004 সালে এই প্লটের জন্য আবেদন করেছিলেন সাংবাদিক কোটায়, আমি ধরে নিচ্ছি, এবং 2005-এ তিনি সেটির বরাদ্দ পেয়েছিলেন এবং 2009 সালে তাদের পেমেন্ট সব দেওয়া হয়ে গিয়েছিল। তারপরও আওয়ামী লীগ সরকার এবং বিশেষভাবে শেখ হাসিনার নির্দেশনায় সাগর রুনি দম্পতিকে সেই প্লট বুঝিয়ে দেওয়া হয়নি, কারণ তাদের রিপোর্টিং হাসিনার পক্ষে যাচ্ছিল না। তো সেই অসমাপ্ত কাজটি আপনি করলেন। যেই দলিলটি পাবার কথা ছিল বুঝে পাবার সাগরের নিজের, এখন তার ছেলে সেটি বুঝে পেল আপনার হাত ধরে। ভালো একটি কাজ হয়েছে এবং নিঃসন্দেহে ছেলেটি উৎফুল্ল বোধ করেছে আপনার সান্নিধ্যে, কিছুটা হলেও তার ভালো লেগেছে। কিন্তু এখানে একটি কিন্তু আছে। কিন্তুটি হলো, আসলে এই ছেলেটির প্লটের চাইতে আরও বেশি দরকার তার মা বাবার হত্যাকারীদের খোঁজ খবর জানা। কারা তার মা বাবাকে এরকম নৃশংসভাবে হত্যা করলো? সেই ছোট্ট শিশুটি, তার মায়াবী মুখ আমাদের এখনো অনেকেরই মনে আছে। মেঘ, সেই ছোট্ট শিশু মেঘ, কি অবস্থা তার ছিল দিনটি ছিল 11 ফেব্রুয়ারি 2012। তার মা বাবাকে রাজাবাজারের বাসায় নির্মমভাবে হত্যা করা হলো। ভয়ে কাঁপছিল সেই মেঘ। এখন বড় হয়েছে, মনে হচ্ছে যেন কলেজে পড়ছে। আমি ঠিক জানি না কোন গ্রেডে পড়ছে। তো তার কিন্তু সেই প্রশ্নের উত্তরটি জানা দরকার। 2012 থেকে 13 বছর হতে চলল এই মামলাটি চলছে, তো চলছে, এর কোনো কিনারা হচ্ছে না। 107 বার র্যাব সময় নিয়েছে আদালত থেকে তদন্ত প্রতিবেদন দাখিল করবার এই হত্যাকাণ্ডের ব্যাপারে। পারেনি, তারা ব্যর্থ হয়েছে। নানা হাত হয়ে এখন সেই মামলাটি আছে পিআইবি বা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে আছে এবং 8 জুলাই সর্বশেষ তদন্ত প্রতিবেদন দেবার কথা ছিল, তারা দিতে পারেনি। আমি ধারণা করছি আদালত থেকে সময় বাড়িয়ে নিয়েছে। তো আপনিও কালকে মেনশন করছিলেন আপনার কথায়, মেঘের সঙ্গে আপনি যখন কথা বলছিলেন, আপনি বলছিলেন যে সেই মামলাটি অনেক ধীরগতি সম্পন্ন, দীর্ঘসূত্রতা হতাশা তৈরি করে, মানুষ জাস্টিস পায় না। হ্যাঁ, এগুলো তো আমাদের কথা। আপনার কাছ থেকে তো আমরা এসব কথা শুনতে চাই না। আপনার কাছ থেকে আমরা অ্যাকশন দেখতে চাই। তো আপনি বা আপনার দপ্তরের কেউ হয়তো বলবেন যে হ্যাঁ, কাজ তো চলছে, পিবিআই তদন্ত করছে। হ্যাঁ, র্যাবও তো তদন্ত করছিল, পিবিআইও তদন্ত করছে। একটা সময় আপনি থাকবেন না হয়তো ক্ষমতায়। তো তখন আমরা কাকে ধরব? তখন যিনি আসবেন তিনি হয়তো বলবেন আগের সরকার ঠিক মতো করেনি, আমরা তো মাত্র শুরু করলাম, প্রথম থেকে শুরু করছি আমরা। তো এইভাবে কি মেঘ কি তার জীবদ্দশায় তার মা বাবার হত্যাকারীর কথা জানতে পারবে? যা পরিস্থিতি দেখছি আমাদের তো মনে হচ্ছে না। সো আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি দয়া করে আপনার দপ্তরে এই সাগর রুনি হত্যাকাণ্ডের রিপোর্টিং প্রোগ্রেস যা কিছু আছে আপনার দপ্তরে কেউ একজন মনিটর করবে। আগামী কোর্ট হিয়ারিংগুলো যেখানে পিবিআই আবার সময় বাড়িয়ে নিতে পারে, যদি বাড়িয়ে নিয়ে থাকে কেন নিয়েছে, যদি তারা মনে করে তারা পারছে না, তাদের ছেড়ে দিতে হবে। তারা এই মামলাটি ধরে রাখতে পারবে না। পিবিআই না পারলে তারা ছেড়ে দেবে, মামলার দায়িত্ব ছেড়ে দেবে, অন্য কোনো দপ্তর নেবে। আপনার দপ্তরে এই মামলাটির সব কিছু ন্যস্ত হোক
এবং আমরা আপনার দপ্তরের মাধ্যমে, আপনার প্রেস উইংয়ের মাধ্যমে আমরা এই মামলার প্রোগ্রেস জানতে চাই মাঝে মধ্যে। আপনি আন্তরিক হলে বিষয়টি ঘটতে পারে এবং যারা তদন্ত করছে তারা আরও নড়ে চড়ে বসতে পারেন, আমি বিশ্বাস করি সেটি। তো এই বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনি বিষয়টি ব্যক্তিগতভাবে দেখবেন, এইটি আপনার কাছে আমার অনুরোধ। আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। আপনার দপ্তর থেকে গতকালই একটি বিজ্ঞাপন প্রচার করা হয়েছে, না আজই হয়েছে, সেটি হলো শেখ হাসিনা বিষয়ে তার কোনো অডিও ক্লিপ, ভিডিও রেকর্ডিং এরকম কিছু প্রচার করা যাবে না বাংলাদেশের গণমাধ্যমে, এবং সেটি আইন অনুযায়ী করেছে আপনার দপ্তর। কারণ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় হয়েছে, হাসিনা একজন কনভিক্টেড আসামি, হাসিনার বিরুদ্ধে মার্ডার কেস আছে, আর অসংখ্য মামলা হবে, সেগুলোর বিচার হবে। তো হাসিনার কোনো আইন অনুযায়ী কোনো রাইট থাকে না কোনো অডিও কিংবা ভিডিও ক্লিপ গণমাধ্যমে ছড়িয়ে দেবার। আর বাংলাদেশের যেসব গণমাধ্যমে কাজটি করছে তারা প্রকারান্তরে হাসিনাকে ওয়েলকাম জানাচ্ছে, তারা মুখে বলছে না, বাট সেই কাজই করছে। এটি একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ, আপনার সরকারকে অস্থিতিশীল করা এবং হাসিনাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করা, আওয়ামী লীগকে ফিরে আসতে সাহায্য করা, যেটি এই দেশের কোটি কোটি মানুষ কখনোই মেনে নেবে না। এক শ্রেণীর জার্নালিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব তারা এর সঙ্গে জড়িত, এবং তারা কারা আমরা জানি। তো আজ আমি আপনাদের দুজন সাংবাদিকের কথা বলবো, তাদের বিষয়ে আপনার প্রেস উইংকে নজর রাখতে হবে। আমি আগেও বলেছি আপনার প্রেস উইং কোনো কাজ করছে না, তাদের যতটা অ্যাক্টিভ হবার কথা ছিল তারা সেটি না। আমি যে দুজন সাংবাদিকের কথা বলবো তারা প্রতিনিয়ত আপনার সরকারকে দুর্বল করে চলছে, আপনার সরকার সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এটি অপরাধের পর্যায়ে পড়ে, ফৌজদারি মামলা হতে পারে তাদের বিরুদ্ধে, কিন্তু তাদেরকে ন্যূনতম সতর্কতা পর্যন্ত দেওয়া হয়নি। অথচ তারা এই কথাও বলছে যে আপনি ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছেন, আপনি কর্তৃত্ববাদী হয়ে উঠছেন, এই কথা বলছে তারা। অথচ তারা এমন কাজ করছে প্রতিনিয়ত যে এটি ভয়ঙ্কর আপনার সরকারের জন্য। তো আপনার প্রেস উইং এই বিষয়টি নোট করবে কিনা, তারা জানে কিনা আদৌ তারা কি করে সময় পার করছে, আমি জানি না আসলে। তো এই দুজন সাংবাদিকের গতিবিধি দিকে নজর রাখা, তাদেরকে ন্যূনতম জিজ্ঞাসাবাদের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। আমি অনেকবার বলেছি, আমি তাদের বিষয়ে কন্টেন্ট বানাতে বানাতে টায়ার্ড হয়ে যাচ্ছি, আর পারছি না। সেই দুজন তারা দাবি করছেন তারা সাংবাদিক, আমি মনে করি না আসলে তাদের যে মান, এরকম মানের একজন লোক সাংবাদিক হতে পারেন না। মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক নামে তাকে আখ্যায়িত করা হচ্ছে, যেখানেই যাচ্ছেন সিনিয়র শব্দটি তার একটি যোগ্যতা বলে প্রমাণিত হচ্ছে, লোকেরা সেভাবে তাকে ট্রিট করছে। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আচ্ছা, তো সেই মাসুদ কামাল সারা বছর যা করছে সেই কথা আজকে আর বলবো না। গতকালকে কালের কণ্ঠের সঙ্গে আবার মাসুদ কামালের একটা নেক্সাস হয়েছে ইদানিং। তো কালের কণ্ঠ তার মাসুদ কামালের নিজস্ব যে টক শো প্ল্যাটফর্ম আছে, চ্যানেল আছে, সেখানে তার যে বক্তব্য এসেছে সেটার স্ক্রিপ্ট কালের কণ্ঠ ছেপেছে গতকালকে। তো সেখানে হেডলাইন ছিল, ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে। কালের কণ্ঠ হেডলাইন করেছে মাসুদ কামালকে উদ্ধৃত করে, ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে। তো আমি নিজেও নড়ে চড়ে বসেছি, হেডলাইন দেখে জলদি ঢুকে পড়েছি ভেতরে কি আছে দেখবার জন্যে। তো দেখলাম মাসুদ কামালের প্ল্যাটফর্মে দর্শকের কথা নামে একটি সেকশন আছে, সেখানে মাঝে মাঝে দর্শকরা কে কী কমেন্ট করলেন সেগুলো মাসুদ কামাল পড়ে শোনান, শেয়ার করেন তার ভিউয়ার্সদের সঙ্গে, তার সাবস্ক্রাইবারদের সঙ্গে। তো আমি নোটিস করেছি আর কয়েকদিন মাসুদ কামাল ওখান থেকে বেছে বেছে আপনার সরকারের জন্য বিব্রতকর হতে পারে, সরকারের জন্য ক্ষতিকারক হতে পারে, সেই কমেন্টগুলো মাসুদ কামাল বেছে বেছে নিয়ে আসেন, নিয়ে এসে দর্শকের কথা বলে চালিয়ে দেন, নিজে সেগুলো পড়েন। অর্থাৎ তারই কথা প্রকারান্তরে এগুলো, তার মনের সঙ্গে তার আইডিয়ার সঙ্গে যেই মন্তব্যটা যায় সেটি তিনি দর্শকের নাম দিয়ে প্রচার করছেন। তো এই যে হেডলাইন, ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে, এইটি গণমনে বিভ্রান্তি তৈরি করে, আতঙ্ক তৈরি করে, আপনার সরকারকে দুর্বল করে। তো একজন দর্শকের নাম দিয়ে মাসুদ কামাল এটি বলবার চেষ্টা করেছেন। তো খুবই সাধারণ মানুষ তিনি, যিনি কথা বলেছেন, তিনি কথা ভালো করে গুছিয়ে বলতে পারেন না, বাংলাটা ভালো করে বলা তার আসে না, অনেক কষ্ট করে স্ট্রাগল করে তার মনে যা আছে নিজের মনের মাধুরী মিশিয়ে, যদি মাসুদ কামালের কথা সত্যি হয়, সেটি যদি কোনো দর্শকের কথা হয়ে থাকে, হতে পারে, তাহলে তার বাংলা ভীষণ দুর্বল, ওই ভদ্রলোকের গুছিয়ে কথা বলতে পারেন না। তো তিনি বলছিলেন
যে আপনি যে নির্বাচন করবেন, নির্বাচন হবে না। প্রথমত বিরাট গণ্ডগোল হবে, সহিংসতা হবে, নির্বাচন হবে না। যদি হয় সেটি হবে লজ্জিত নির্বাচন। তো সেই কমেন্টার বা দর্শকের বাংলা হলো অধ্যাপক ইউনূসের আন্ডারে যে নির্বাচনটি হবে, ডাক্তার ইউনূসের আন্ডারে, আপনি ডাক্তার, তো সেই নির্বাচনটি হবে লজ্জিত নির্বাচন। এরকম একজন কমেন্টারকে বেছে এনেছেন মাসুদ কামাল, বিশেষজ্ঞ কমেন্টার। তিনি রাজনীতি বিশ্লেষণ করছেন, কমেন্টার দিয়ে রাজনীতি বিশ্লেষণ করাচ্ছেন, যেখানে মতামত করছেন, মতামত দিচ্ছেন যারা তার চ্যানেলে। আরেকজন লেডি কমেন্টারকে নিয়ে আসা হয়েছে। সেই লেডি কমেন্টার বলছেন তাকে যে মাসুদ কামাল ভাই, আপনারা তো খাল কেটে কুমির আনলেন, আপনাকে বোঝানো হচ্ছে মাসুদ কামাল আপনাকে এনেছেন, প্রধান উপদেষ্টা হিসেবে বানিয়েছেন এবং খাল কেটে কুমির এনেছেন। তো সেটার উপর মাসুদ কামালের নিজস্ব বিশ্লেষণ কতক্ষণ চলল। তো এগুলো অশ্রাব্য। মাসুদ কামাল, আমি আগে বিভিন্ন সময় বলেছি, মাসুদ কামাল বাংলা জানেন না, ভীষণ দুর্বল তার বাংলা। চিৎকার করে কথা বলেন, গুরুচণ্ডালী প্রত্যেক লাইনে, শব্দ চয়ন, বাক্য গঠন ভীষণ দুর্বল। ইংরেজি শব্দ দুই একটা মাঝে মাঝে স্কুইজ করেন, বাংলা কথোপকথন সেগুলো ভয়ঙ্কর, কলোকেশনাল এরার সব জায়গায়, অসম্ভব একটি বাজে অবস্থা। এরকম একটি লোক সাংবাদিক হতে পারেন না, তাহলে দেশের সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন উঠবে, ওটাটাই স্বাভাবিক, অসম্ভব একটি ব্যাপার। আর একে সিনিয়র সিনিয়র বলে সবাই সব জায়গায় নিয়ে যাচ্ছে। গুরু হয়েছেন আজকাল তিনি আপনার সমালোচনা করবার জন্যে, আপনার সরকারকে ধসাবার জন্যে, আর আপনার প্রেস উইং এসব খোঁজখবর কিছুই রাখছে না। তো মাসুদ কামালের চ্যানেলে ঢুকে একটু ঘাটাঘাটি করলে বোঝা যাবে মাসুদ কামাল কোন ধরনের জার্নালিজম করছেন। এটি জার্নালিজমের আওতায় পড়ে না, এটি রাষ্ট্রদ্রোহিতার আওতায় পড়ে। সিডিশন কেস হতে পারে তার বিরুদ্ধে, ইমিডিয়েটলি হওয়া দরকার। আর দ্বিতীয় ব্যক্তির কথা বলবো, মঞ্জুরুল আলম পান্না। মানচিত্র নামে তার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে তিনি বেছে বেছে মাসুদ কামালের মতোই বেছে বেছে আপনার বিরুদ্ধে যারা কথা বলতে পারবে, আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারবে, ডিসইনফরমেশন দিতে পারবে, তাদেরকে বেছে বেছে এনে কথা বলান। অধ্যাপক কলিমুল্লাহকে মাঝে মাঝে নিয়ে আসতেন, এখন কলিমুল্লাহ তো গ্রেপ্তার হয়েছে, তাকে আর আনতে পারছেন না। এখন আবার আরেক সাংবাদিককে মাঝে মাঝে নিয়ে আসছেন, আনিস আলমগীর। মাসুদ কামালও আনছেন, পান্নাও আনছেন। আনিস আলমগীর আগাগোড়া মুজিববাদী, এসে যাচ্ছে তাই বলছে আপনার সরকার সম্পর্কে, আপনার সম্পর্কে পার্সোনালি অ্যাটাক করছে, যা নয় তাই বলছে। সাংবাদিকতার আওতায় এগুলো পড়ে না। এই আনিস আলমগীর আফগানিস্তান ওয়ার কাভার করেছিলেন, ইরাক ওয়ার কাভার করেছিলেন, একজন রিপোর্টার ছিলেন। তো এখন বিরাট সাংবাদিক হয়ে বসেছেন ঢাকায়, তো বিভিন্ন চ্যানেলে গিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন। তিনিও সিনিয়র সাংবাদিক, কথা গুছিয়ে বলতে পারেন না, ভুলভাল ইংলিশ বলেন, ভয়ঙ্কর তার ইংলিশ। তো যাদের ভাষাগত এত সমস্যা তারা সাংবাদিক হতে পারেন না, আর যাই হন। তো যাই হোক, তো এরা আপনার সরকারকে ধসাচ্ছে যতটুকু পারছে, যতটুকু সম্ভব তাদের পক্ষে, এবং 24/7 365 তাদের এই চেষ্টা চলছে। একমাত্র সাবজেক্ট আপনি, আপনার সরকার। তো আপনার বিরোধিতা করলে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি বিরোধিতায় বিশ্বাস করি। আপনার সমালোচনা করলে আমার কিচ্ছু আসে যায় না, আমি কখনো এই কথাগুলো বলতাম না যদি কেউ জাস্ট আপনার সমালোচনা করতো, যে অধ্যাপক ইউনূস সরকার ভালো চালাচ্ছেন না, উপদেষ্টা নিয়োগ ঠিক নেই, এগুলো আমিই বলছি আমার চ্যানেলে। আমি আপনাকে অ্যাড্রেস করে আরও ভিডিও বানিয়েছি, উপদেষ্টা নিয়োগ আপনার ঠিক হয়নি, আমি এখনও বলছি। যোগ্য লোকেরা উপদেষ্টা হিসেবে আসেনি বেশিরভাগ ক্ষেত্রে, এবং তাদেরকে রিপ্লেস করার দরকার হয়ে পড়েছে। উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে তদন্ত করা দরকার হয়ে পড়েছে, সেটি আমি এখনও দৃশ্যমান দেখছি না। তো এই মুহূর্তে আমি আপনার সমালোচনা করছি। তো এই জাতীয় সমালোচনাগুলো সরকারের হতে হবে, যে কোনো সরকার পৃথিবীর সমালোচনা হতে হবে তার। সো আপনার বিরুদ্ধে শুধুই সমালোচনা, যেটিকে বলে আইন সিদ্ধ যুক্তিগ্রাহ্য সমালোচনাগুলো, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু সেটি হচ্ছে না। ডিফেম করা হচ্ছে আপনাকে, যা হচ্ছে সেটা ডিফেমেটরি, ডেরোগেটরি, ঠিক হচ্ছে না সেটি। যেহেতু আপনার সরকারকে আমরা ওন করি, আমি ওন করি, আমি এগুলো ভালোভাবে দেখছি না। আপনার সরকার ধসে যাক, আপনার সরকার ব্যর্থ হোক, এটি আমি চাই না, আরও অনেকেই চান না। তাই আমরা এটিকে ভালো চোখে দেখছি না, ভালোভাবে নিতে পারছি না। তো মাসুদ কামালের বিষয়টা গেল। পান্নার কথা বলছিলাম, মঞ্জুরুল আলম পান্না। পান্না আজই আপনার গতকালকের হাসিনার বক্তব্য দিয়ে, হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না এই মর্মে আপনার দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রেস বিজ্ঞপ্তি সব মাধ্যমকে, এটি বেআইনি কাজ বলা হয়েছে। পান্না সেটির বিরোধিতা করেছেন, এবং পান্না হেডলাইন করেছেন, টাইটেল করেছেন, শেখ হাসিনার বক্তব্য নিয়ে এমন নির্দেশনা কিসের লক্ষণ। আজকেই 3 ঘন্টা আগে পান্নায় ভিডিও বানিয়েছেন। আজকেই আপনার দপ্তর থেকে মেসেজটি গিয়েছে গণমাধ্যমে, যাতে তারা হাসিনার কোনো বক্তব্য, কোনো অডিও ভিডিও ক্লিপিং ব্যবহার না করে, প্রচার না করে। সেটার বিপরীতে পান্না জলদি করে কন্টেন্ট বানিয়ে ফেলেছে, এবং তাই করে অপেক্ষা করতে থাকে আপনি কখন মুখ খুলবেন, তখনই 2-4টা কন্টেন্ট তৈরি হয়ে যায়, ডিসইনফরমেশন, বেসড অন ডিসইনফরমেশন।
তো শেখ হাসিনার বক্তব্য নিয়ে এমন নির্দেশনা কিসের লক্ষণ? তো পান্না বললেন, কেন আপনি তার বক্তব্য প্রচার বন্ধ করবেন? এবং বলছেন, হ্যাঁ, আইন সিদ্ধ হয় কিনা বিষয়টি জানি না, হতে পারে। পান্না বলছেন, আপনার এই নির্দেশনা আইন সিদ্ধ হয় কিনা, বেআইনি কিনা, আপনি বেআইনিভাবে বললেন কিনা যে হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না? পান্না জানে না, বলছে আমি জানি না, হতে পারে, আবার নাও হতে পারে। তার কথাগুলো এরকমই হয়। আচ্ছা, তো আপনাকে বলেছে আপনি কর্তৃত্ববাদী হয়ে উঠছেন, আপনি স্বৈরাচার হয়ে উঠছেন। যদিও বাংলা এখানে ভুল বলেছে, তার বাংলা ভীষণ দুর্বল, আমি আগেই বলেছি। আপনি স্বৈরাচার হয়ে উঠছেন, আপনার তো স্বৈরাচার হয়ে উঠবার সুযোগ নেই, আপনি স্বৈরাচারই হয়ে উঠতে পারতেন, হতে পারবেন যদি হন। তো বলেছে পান্না আপনি স্বৈরাচার হয়ে উঠেছেন, আপনি কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন, অথচ পান্নাকে আপনি কথা বলতে দিয়েছেন। আপনার প্রেস উইং জানেই না যে পান্না নামে একটা ক্রিচার বেঁচে আছে বাংলাদেশে, একটা মেজারেবল ক্রিচার, আর আপনার নামে ডিসইনফরমেশন দিয়ে চলেছে, জাতিকে বিভ্রান্ত করে চলেছে। তো এই খবরও আপনারা রাখেননি, এতটাই হেলাফেলা করছেন আপনারা এই বিষয়টিতে। আর পান্নার সুযোগ পেয়ে বলছে আপনি কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন। তো এই বদনাম আপনি নেবেন কেন? কর্তৃত্ববাদী কিছু কাজ করে কর্তৃত্ববাদী হন, এমনি কেন হবেন? আর সেইটি করা আপনার জন্য একদম জায়েজ। কারণ সরকারকে এরকম সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, 24 ঘন্টা যা হয়নি তা বলা, সেটি অপরাধ, ফৌজদারি অপরাধ। সেটি কেউ করতে পারে না, আমেরিকা ইউরোপের মতো দেশেও সেটি সহ্য করা হবে না, হয় না। তাই আমি আপনাকে অনুরোধ করবো, এই মঞ্জুরুল আলম পান্না এবং মাসুদ কামাল, এই দুইজন সাংবাদিক, তথাকথিত সাংবাদিক সম্পর্কে আপনার দপ্তর, আপনার প্রেস উইং খোঁজ খবর নেবে এবং তাদের এই ডিসইনফরমেশনগুলো বন্ধ করতে হবে। আপনার সরকারের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে এটি অতি জরুরি হয়ে পড়েছে। অনতিবিলম্বে আপনাকে এই বিষয়ে অ্যাকশন নিতে হবে এবং প্রেস উইংয়ের দৃষ্টি আকর্ষণ করতে হবে, তারা যদি ইতিমধ্যে বিষয়টি না জেনে থাকেন। ধন্যবাদ আপনাকে, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। এই এপিসোড এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।